আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করল সুদান। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্তর আফ্রিকার দেশ সুদান মামলা করেছে। গণহত্যা কনভেনশনের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বিশ্ব আদালতে মামলা করেছে দেশটি। গৃহযুদ্ধে জর্জরিত আফ্রিকার দেশটি আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে অস্ত্র সরবরাহ করার জেরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। বিশ্ব অর্থনীতিতে নতুন মোড়, এবার ভারতকেই কাছে টানছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে চীনের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেছে। বেজিং এর বিরুদ্ধে একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞা শুল্ক আরোপ করে চলছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতকে এবার কাছে টানতে চাইছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছে, ভারত ও চীন বিশ্বের দুটি বৃহত্তর উন্নয়নশীল দেশ। আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় পুনর্জাগরণ। আমরা একে অপরের বিরুদ্ধে কাজ না করে পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে এগিয়ে যেতে পারি। ওয়াং ই বলেন, আমরা প্রাচীন দুই সভ্যতা, আমাদের মধ্যে পর্যাপ্ত প্রজ্ঞা ও সক্ষমতা রয়েছে যাতে আমরা সীমান্ত অঞ্চলে শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে পারি, ন্যায্য ও যুক্তিসঙ্গত সমাধানের পথে বের হতে পারি। দ্বিপক্ষীয় সম্পর্ককে কখনোই সীমান্ত সমস্যা দিয়ে সংজ্ঞায়িত করা উচিত নয়, কিংবা কিছু নির্দিষ্ট মতো পার্থক্যকে সামগ্রিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়। চীনা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, চীন ভারতকে তার কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়, বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে একের পর এক বাণিজ্যিক নীতি সৃষ্টি করছে। তবে চীনের এই আহ্বানের পর ভারতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশেষজ্ঞদের মতে, সীমান্ত উত্তেজনা ও অতীতের দ্বন্দ্ব ভারতের জন্য একটি বড় বাধা হতে পারে। এখন দেখার বিষয়, ভারত চীন এই বন্ধুত্বপূর্ণ বার্তার জবাবে কি উত্তর দেয় চীনকে। পরমাণু আলোচনার জন্য ট্রাম্পের কাছ থেকে কোনো চিঠি পায়নি ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য ইরান এখনও কোনো চিঠি পায়নি। শুক্রবার ইরানের দূতাবাসের মুখপাত্র তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এ পর্যন্ত আমরা কোনো ধরনের চিঠি পাইনি। ট্রাম্প দাবি করেছে, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ইরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনা করার আহ্বান জানানো হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছে, কঠোর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকলে ইরান কোনো পারমাণবিক আলোচনায় বসবে না। তিনি বলেন, যতক্ষণ যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপের নীতি ও হুমকি বজায় রাখবে, আমরা তাদের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসব না। এদিকে পোল্যান্ডের সিদ্ধান্ত, পুরুষ হলে আর্মির ট্রেনিং না বাধ্যতামূলক। পুরুষ হলে সেনাবাহিনীর ট্রেনিং না বাধ্যতামূলক। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে দেশের সামরিক শক্তি বাড়াতে সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিতে হবে। শুক্রবার পার্লামেন্টে তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থা চালু করতে চাই যাতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধের জন্য প্রশিক্ষিত থাকে। আমাদের রিজার্ভ বাহিনীর যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকে। পোল্যান্ড তার সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং সবচেয়ে আধুনিক ও উন্নত অস্ত্র, যার মধ্যে পারমাণবিক ও অন্যান্য উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র রয়েছে, তা অর্জন করবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনীর সংখ্যা 2 থেকে 5 লক্ষে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নারীদেরকেও সামরিক প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে। ইসরায়েলকে 4 দিনের আলটিমেটাম দিল হুতি যোদ্ধারা। গাজায় ত্রাণ অবরোধ তুলে নিতে ইসরায়েলকে 4 দিনের আলটিমেটাম দিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা, নয়তো তারা আবারও নৌপথে ইসরায়েলকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে। ইয়েমেনের হুতি নেতা আল হুতি শুক্রবার বলেছেন যে, যদি ইসরায়েল 4 দিনের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশে বাধা প্রত্যাহার না করে, তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। এর ফলে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতির পর হুতিদের আক্রমণ বন্ধ হলেও তা আবারও পুরোদমে শুরুর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে 100টির বেশি আক্রমণ চালিয়েছে। তারা গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে এই আক্রমণ চালাচ্ছে। এদিকে ইয়েমেনের মিসাইলে কুপকাত 364 কোটির মার্কিন ড্রোন। লোহিত সাগরের ওপর সোমবার নিখোঁজ হয় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 রিপার। ওই দিন ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করে তারাই অত্যাধুনিক এই মার্কিন ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইয়েমেনের দাবি নিয়ে মুখ না খুললে অবশেষে মার্কিন সেন্টকম MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার সত্যতা স্বীকার করেছে। এদিকে ইয়েমেন উপকূলে নৌকাডুবি, নিখোঁজ 180 অভিবাসন প্রত্যাশী। ইয়েমেন উপকূলে অভিবাসন প্রত্যাশী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় 180 জনের অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছে বলে জানা যায়। ইয়েমেন ও জিবুতির মধ্যে অভিবাসনবাহী 4টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, নৌকায় থাকা অভিবাসীদের পরিচয় জানা যায়নি। তবে ইথিওপিয়ার নাগরিকরা প্রায় উপসাগরীয় দেশগুলোর কাজের খোঁজে সংঘাত থেকে বাঁচতে এই পথ ব্যবহার করে। ফিলিস্তিন থেকে 10 ভারতীয় উদ্ধার, নেপথ্যে রয়েছে বিভিন্ন রহস্য। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি গ্রাম থেকে 10 ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
রাতে পশ্চিম তীরে আল জাইম গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার টাইমস অফ ইসরায়েলের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ বলছে 10 ভারতীয় শ্রমিককে প্রায় 1 মাস ধরে আটক রাখা হয়েছিল। তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছিল, তাদের ইসরায়েলে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল এবং এই শ্রমিকদের কোনোভাবেই ইসরায়েলে প্রবেশ করানোর জন্য ফিলিস্তিনে তাদের পশ্চিম তীরে নিয়ে এসেছিল। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, বাংলাদেশে 2025 সালে ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত 578। পুলিশের কাজ করবে নিরাপত্তা কর্মীরা, করতে পারবে গ্রেফতার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট ও শপিং মলে নিয়োজিত প্রাইভেট বেসরকারি নিরাপত্তা কর্মীরা অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবে। যে কোনো ব্যক্তিকে তারা গ্রেফতার করতেও পারবে। বিডিআর হত্যাকাণ্ড, শেখ হাসিনা সহ 15 জনের সাক্ষ্য গ্রহণ করবে স্বাধীন তদন্ত কমিশন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে সাক্ষ্য দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপস সহ 15 জনকে সাক্ষ্য গ্রহণের জন্য তলব করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। মাগুরার সেই শিশুটির দায়িত্ব নিলেন তারেক রহমান। মায়ের সঙ্গে কথা বলে চিকিৎসার আশ্বাস দিলেন তারেক রহমান। বনশ্রীতে ব্যবসায়ীর লুট হওয়া সোনা উদ্ধার, গ্রেফতার 6। রাজধানী বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে সোনা লুটের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে তারা। ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী দুপুর 12টা 15 মিনিটে বলেন, 23 ফেব্রুয়ারি রাত 10টার দিকে বনশ্রীর ডি ব্লক 7 নম্বর রোডে আনোয়ার হোসেনকে নিজ বাড়ির সামনে গুলি করে তার কাছ থেকে প্রায় 200 ভরি স্বর্ণ, নগদ টাকা নিয়ে উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মাজাহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ। রাজধানীর মোহাম্মদপুরে সার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা ফরিদা আক্তার ও বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক, বুদ্ধিজীবী ফরহাদ মাজাহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার রাতে আনুমানিক 10টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানা যায়, প্রবর্তনা নামের এই প্রতিষ্ঠানটি কবি, দার্শনিক ও মানবতা কর্মী ফরহাদ মজাহার ও মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা অর্থনীতিবিদ ফরিদা আক্তারের প্রতিষ্ঠান। মোহাম্মদপুর থানার পরিদর্শক হাফিজুর রহমান বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করেছে। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করাও হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী, মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সহ আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা সুরক্ষিত আচরণ বিধির প্রেক্ষিতে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী, অন্যান্য মানবাধিকার কর্মীদের সুরক্ষার বিরুদ্ধে করা সব বিচারাধীন ফৌজদারি মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে দ্বিরাষ্ট্রীয় সমাধান মানে না ইরান, চায় একক ফিলিস্তিনি রাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফিলিস্তিনের অধিকার নিশ্চিত করার উপায় হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিরুদ্ধে তেহরানের অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে ফিলিস্তিনি স্বার্থের প্রতি ইরানের অবিচল সমর্থন অটল থাকবে। চীন পাকিস্তান দুদিক থেকে যুদ্ধের আশঙ্কা, উদ্বেগ রয়েছে ভারতীয় সেনাপ্রধানের, দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চীনের বন্ধুত্ব খুব গভীর। আর এই আবহে ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে চীন ও পাকিস্তানি সেনাপ্রধানের মধ্যে যোগসাজশ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা ইস্যুতে তিনি বলেন, চীন এবং পাকিস্তানের মধ্যে যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। দুদিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটা সত্য। সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আলাউদ্দের আত্মসমর্পণের আহ্বান। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারা শুক্রবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারী আলাউদ বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি তারা আত্মসমর্পণ না করে তবে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্পের মন্ত্রিসভা বৈঠকে ইলন মাস্ক ও মার্ক রুবিওর বাকবিতণ্ডা। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির কার্যক্রম দেখভাল করা ধনকুবের ইলন মাস্ক ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বৈঠকে এটি অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাজেট কর্তনের ইস্যু নিয়ে তর্ক বিতর্ক। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকায় মাস্ককে অন্তর্ভুক্ত করায় অনেক মন্ত্রিসভার সদস্য তার জন্য অস্বস্তিকর হয়ে উঠেছে। শুক্রবার নিউ ইয়র্ক টাইমস বলছে, ইলন মাস্কের সঙ্গে পরিবহন মন্ত্রী শন ডাফি ও ভেটেরানস অ্যাফেয়ার্স সেক্রেটারি ডগ কলিন্সের সঙ্গেও উত্তেজনা রয়েছে। তবে ব্যক্তিগত বিরোধের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হল মাস্ক ও তার নেতৃত্বে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির সরকারি ব্যয় ব্যাপক কাটছাঁটের সিদ্ধান্ত। প্রতিবেদন অনুযায়ী ইলন মাস্ক রুবিওকে আক্রমণ করে বলেন, তিনি পররাষ্ট্র দপ্তরের কাউকেই বরখাস্ত করেননি। পুত্রের রুবিও বলেন, 1500 জন স্বেচ্ছায় পদত্যাগ করেছে।
ইলন মাস্ককে চান যে তিনি তাদের আবার নিয়োগ দিয়ে পরে তিনি নিজেই আবার তাদেরকে কাটছাট করবেন, নিজে ভূমিকা রাখতে চান। উত্তরে ইলন মাস্ক রুবিওকে টিভিতে ভালো বলে কটাক্ষ করেন, যার অর্থ হলো তিনি অন্য কোনো কাজের জন্য ততটা দক্ষ নন। প্রেসিডেন্ট ট্রাম্প কিছুক্ষণ বিতর্ক চলতে দেন, পরে হস্তক্ষেপ করে রুবিওকে সমর্থন জানান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ বিষয়ে মন্তব্য করে বলেন, মন্ত্রিসভার বৈঠক খুব সফল ও কার্যকর ছিল। সবাই প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে আরও দক্ষ করার লক্ষ্যে কাজ করছে। এদিকে আসাদের সম্পদ জব্দের উপর কড়াকড়ি আরোপ করল সুইজারল্যান্ড। ইউক্রেনে রাশিয়ার অতর্কিত হামলায় নিহতের সংখ্যা বেড়ে 11। ইউক্রেনে রাশিয়ার হামলা ঠেকাতে উড়ল ফরাসি যুদ্ধবিমান। রাশিয়ার বিরুদ্ধে আকাশযুদ্ধে প্রথমবারের মতো অংশ নিল ফ্রান্সের তৈরি যুদ্ধবিমান মিরেজ 2000। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে। শুক্রবার সফলভাবে রুশ ড্রোন ও বিমান হামলা প্রতিহত করেছে ফ্রান্সের তৈরি এই যুদ্ধবিমান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করার ঘোষণার পর সক্রিয় হয়েছে ইউরোপ। এদিকে লেবাননের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল আমেরিকা। পুতিনের হ্যানি ট্র্যাপ, ইউরোপ জুড়ে হইচই। হ্যানি ট্র্যাপ বা ভালোবাসার ফাঁদ, সহজ কথায় যৌনতা ও শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে কাজ সমাধা করার নেওয়ার নামই হচ্ছে হ্যানি ট্র্যাপ। গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী গোয়েন্দাদের কাছ থেকে তথ্য হাতিয়ে নিতে এই হ্যানি ট্র্যাপ ব্যবহার করা হয়। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কৌশল ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে এলো। রুশ প্রেসিডেন্ট পুতিন হ্যানি ট্র্যাপের ফাঁদ পেতেছিল জার্মানিতে। এর মাধ্যমে সুন্দরী নারীদের দিয়ে পুরুষদের প্রলুব্ধ করা হতো, এরপর তাদেরকে অপহরণ করা হতো, এমনকি হত্যা পর্যন্ত করা হতো। এবার প্রকাশ্যে নিজেকে ইহুদিবাদী বলে ঘোষণা করলেন জাস্টিন ট্রুডো। নিজেকে প্রকাশ্যে ইহুদিবাদী ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই সঙ্গে বলেছেন, কানাডার কারোই নিজেকে ইহুদিবাদী হিসেবে চিহ্নিত করতে ভয় পাওয়া উচিত নয়। এ সময় জাস্টিন ট্রুডো বলেন, ইহুদি শব্দটি ইহুদি জনগণের অধিকারে বিশ্বাসী। ক্রমবর্ধমান ইহুদি বিদ্বেষের প্রতি ক্রমবর্ধমান উদাসীনতা এমনকি যুক্তিসঙ্গত কারণ স্বাভাবিক নয় বলে উল্লেখ করেন তিনি। গাজা থেকে লুট করা বিভিন্ন দামি জিনিসপত্র সোশ্যাল মিডিয়ায় বিক্রি করছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের গাজা ও লেবাননের বিভিন্ন বাড়ি থেকে লুটপাট করা মূল্যবান জিনিসপত্র বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলি সৈন্যরা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউয়ানের গ্রেফতারি পরোয়ানা বাতিল। ট্রাম্প আমদানি শুল্ক বৃদ্ধি করায় এবার ভারতকে বন্ধু হিসেবে কাছে পেতে চাইছে চীন। সিরিয়ার আসাদপন্থী 162 জন বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করল বিদ্রোহী সরকার। আসাদের অনুগতদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে হায়াত আজ-তাহরি আস-শামের সরকার। প্রিয় দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার অভিমত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।